দেখো, তো আমাদের আরআরবি এনটিপিসির আমাদের নোটিফিকেশন চলে এসেছে এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। আচ্ছা, সবাই ফর্ম ফিল আপ করেছো না এখনো কেউ আছো এখনো করা হয়নি? ফর্ম ফিল আপ করা হয়নি এরকম কেউ আছো? হ্যাঁ স্যার, আমারই করা হয়নি এখানে। আচ্ছা, হ্যাঁ স্যার, এখনো তো করা হয়নি তাড়াতাড়ি। কাউন্সিলর। ওকে, তাড়াতাড়ি তাহলে ফর্ম ফিল আপটা করে নেবে। ঠিক আছে, কারণ শেষের দিকে সার্ভারের প্রবলেম হতে পারে, তো একটু আগেই ফর্ম ফিল আপ করে নেবে। আমি পুরো সমস্ত কিছু জিনিস আজকে ডিসকাস করব। ঠিক আছে, তো আহ, বুঝবে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে যে স্যার বুঝতে পারলাম না, যে এই ব্যাপার। তো এটা যে পরীক্ষা হচ্ছে রেলওয়েজ এর যে এক্সাম হচ্ছে সেটা হচ্ছে এনটিপিসি, মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি পরীক্ষা। জেনারেলি রেলের অনেক রকমের পরীক্ষা, আচ্ছা, অনেক রকমের পরীক্ষা বলতে এনটিপিসি হয়। এছাড়া হচ্ছে লেভেল ওয়ান হয়। লেভেল ওয়ান বলতে কি, যেটা গ্রুপ ডি আগে ছিল এখন সেই জায়গায় লেভেল ওয়ান হয়ে গেছে। এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার হয়। ঠিক আছে, এবার জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কি হয়, যে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকাটা দরকার, কিন্তু এই লেভেল ওয়ান বা এনটিপিসির ক্ষেত্রে তুমি সাধারণ যে স্নাতক যোগ্যতা রয়েছে সেটাতেই তুমি এক্সাম দিতে পারো। এছাড়া রেলের বিভিন্ন রকমের আইটিআই থেকে এক্সাম, আইটিআই ক্যাটাগরি থেকে এক্সাম হয়। তো এরকম ভাবে রেলের সারা বছরই কম বেশি বিভিন্ন রকমের এক্সাম রেলওয়েজ থেকে নিয়ে থাকে। তো এর মধ্যে এনটিপিসিটা খুব বেশি পপুলার এবং খুব বেশি যাকে বলা হয় একটা চর্চিত পরীক্ষা। তার কারণে এই পরীক্ষাটা সারা বছর মানে প্রতি বছর হয় না। ঠিক আছে, প্রতি বছর এটা হয় না, 3 থেকে 4 বছর ছাড়া পরীক্ষা হয়ে থাকে, কখনো কখনো এটা 5 বছর ছাড়াও এটা হয়। তো সেই কারণে এনটিপিসির ওপরে প্রত্যেকের একটা নজর থাকে। এবার এই এক্সাম দেওয়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মাথার মধ্যে রাখতে হবে, বা পুরো ব্যাপারটা কি হয়, কি জিনিস, পরীক্ষাটা কি, সেটা আমাদের একটু জানতে হবে। এবার দেখো, এই এনটিপিসির পরীক্ষায় দু ধরনের পোস্ট থাকে। কিছু হয় গ্রাজুয়েট, মানে যারা হচ্ছে স্নাতক হয়, যারা গ্রাজুয়েশন পাস করেছে তাদের জন্য কিছু পোস্ট থাকে। আর কিছু হয় আন্ডার গ্রাজুয়েট, মানে যারা হচ্ছে এইচএস বা হায়ার সেকেন্ডারি পাস করেছে তাদের জন্য কিছু পোস্ট থাকে। এবার এই যে পরীক্ষা হয়, বলবে কি তাহলে দুজনের জন্য আলাদা পরীক্ষা হয়? না, পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা একই রকমের হয়, একই পরীক্ষা হয়। এবার সেই পরীক্ষাগুলো বলবো। প্রথমে যে পরীক্ষাটা তুমি ফর্ম ফিল আপ করলে, এবার ফর্ম ফিল আপের জন্য তোমাদের হচ্ছে যে প্রাইসটা থাকে, যে একটা টাকা থাকে, ছেলেদের 100 টাকা আর মেয়েদের ফ্রি। কিন্তু পরীক্ষা কি হয়, ফর্ম ফিল আপের সময় ছেলেদের পেমেন্ট করতে হয় 500 টাকা, আর মেয়েদের পেমেন্ট করতে হয় 250 টাকা। ঠিক আছে, দুটো জিনিস মনে রাখবে, ছেলেদের পেমেন্ট করতে হবে 500 টাকা আর মেয়েদের পেমেন্ট করতে হবে 250 টাকা। এবার এই 500 টাকা বললে তাহলে স্যার 100 টাকা আর বিনামূল্যের ব্যাপারটা কি হলো? এই 500 টাকা যারা ফিল আপ করলে তারা যদি সিবিটি পরীক্ষা ওয়ান, মানে যে প্রথম পরীক্ষাটা দিতে যাও, মানে এক্সাম তুমি দিলে, অ্যাডমিট তোমার চলে এলো, তুমি যদি প্রথম এক্সামটা অ্যাটেন্ড করো, মানে পাস করতে বলা হয় না, তুমি যদি এক্সামে প্রেজেন্ট হও, তাহলে প্রেজেন্ট হওয়ার পরে কি হবে, এই 500 টাকা থেকে 400 টাকা তোমার কাছে রিফান্ড চলে আসবে। মেয়েদের ক্ষেত্রেও সেম ব্যাপার, তোমরা ফর্ম ফিল আপের পর যদি এক্সামে প্রেজেন্ট হও, তাহলে এই 250 টাকা তোমার অ্যাকাউন্টে রিফান্ড আসবে। আর যদি এক্সাম দিতে না যাও, তাহলে এই টাকাটা কিন্তু আর তোমার কাছে রিফান্ড আসবে না। ঠিক আছে, এটা করার কারণ একটা এক্সাম সেন্টার মানে ভাড়া করা যাকে বলা হয়, তার জন্য অনেক খরচ হয়। ঠিক আছে, সেই কারণে এবার তোমরা কি করলে, মেয়েদের তো ফ্রি, মেয়েরা ফর্ম ফিল আপ করলো আর পরীক্ষা দিতে গেল, সেটা থেকে আটকানোর জন্য এই জিনিসটা করা রয়েছে। ঠিক আছে, বাকি সরকারের অন্য কিছু আয় সেগুলো সম্পর্কে আমি বলছি না, সেগুলো একদম ছেড়ে দাও। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার গ্রাজুয়েট যারা রয়েছে, যারা স্নাতক রয়েছে, তারা কোন কোন পোস্ট দেবে? স্টেশন মাস্টার, যে স্টেশনে যে স্টেশন মাস্টার থাকে যাবে, সেই স্টেশন মাস্টার, তাদেরকে কি কি পরীক্ষা বা কি কি জিনিস করতে হয়? সিবিটি ওয়ান দিতেই হবে, সিবিটি ওয়ান মাস্ট। তারপরে যদি সিবিটি ওয়ান পাস করো তাহলে সিবিটি টু হবে। তারপরে কম্পিউটার বেসড আরেকটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে। এগুলো কি হয়, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বলতে এর মধ্যে অনেক রকমের জিনিস থাকে। যেমন, অনেক রকমের জিনিস বলতে বেসিক্যালি এখানে সাইকো টেস্ট বলে একটা জিনিস হয়। সেটা এই মুহূর্তে দেখো বোঝার দরকার নেই, সাইকো টেস্ট কি পরে তোমরা আস্তে আস্তে নিজেরাই জানতে পারবে যে সাইকো টেস্ট জিনিসটা কি। এরকম কিছু টেস্ট, ঠিক আছে, স্কিল টেস্ট হয়, যে তুমি সেই স্কিল গুলো পারো কিনা। এছাড়া তোমার টিকিটের টিকিট কাউন্স মানে কমার্শিয়ালের সুপারভাইজার, চিফ, চিফ মানে একটু এ রেঞ্জের হয়। তাদের ক্ষেত্রে আমাদের দুটো পোস্ট, মানে সিবিটি ওয়ান আর সিবিটি টু পাস করলেই হয়, এক্সট্রা করে স্কিল টেস্ট হয় না।
গুডস ট্রেন ম্যানেজার, যেগুলো মালগাড়ি থাকে সেই গুডস ট্রেনের হচ্ছে ম্যানেজার হয়, সেটাতেও তোমার দুটো কাজ করলেই হয়ে যায়, মানে তোমার CBT 1 আর CBT 2 করলেই তুমি পেয়ে যাবে। তারপর যদি এবার হচ্ছে টাইপিস্ট, যে অ্যাকাউন্টে যারা টিকিট দেয়, কাউন্টারে দেখবে টিকিট দেয়, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই যেখানে টাইপিস্ট থাকবে সেখানে তোমাদের টাইপিং টেস্ট তোমাদের করতে হবে। এবার এর জন্য তোমাদের যদি সার্টিফিকেট থাকে ভালো, কিন্তু সার্টিফিকেট থাকলেও লাভ নেই, যে তুমি একটা সার্টিফিকেট জোগাড় করে নিলে কিন্তু কম্পিউটার ঠিকঠাক চালাতে জানো না, কোনো লাভ নেই। ওদের ওখানে টেস্ট হবে, এক্সাম হবে, সেই এক্সামে তোমাকে যে স্পিড বলবে সেই স্পিডে কিন্তু তোমাকে টাইপ করতে হবে। অর্থাৎ এরকম নয় তুমি সার্টিফিকেট দিয়ে দিলে তাতেই তুমি পেয়ে যাবে, সেরকম ব্যাপার নয় কিন্তু, ঠিক আছে। তোমাকে অবশ্যই সার্টিফিকেট আগে দেখাতে হবে, জানি টাইপ টাইপ জানি, তারপরে কিন্তু তোমার টেস্টও নেওয়া হবে, তুমি সত্যিই জানো তো, এই দুটো জিনিস দেখে নেওয়া হবে। এগুলো হচ্ছে আমাদের গ্র্যাজুয়েট বা স্নাতক যোগ্যতা কিছু পোস্ট। আর যেগুলো আন্ডার গ্রাজুয়েট সেগুলো কি আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা আমরা TC বলে থাকি, আমাদের যে টিকিট চেক করে TC, টিকিট অ্যাকচুয়ালি TC হয়, TT বলে কিছু হয় না, TC হয়, ঠিক আছে। টিকিট ক্লার্ক বা টিকিট কালেক্টর হয়। ট্রেনের ক্লার্ক থাকে, অ্যাসিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট থাকে, এগুলো দেখো প্রায় বেশিরভাগই টাইপিস্ট থাকে বলে যেই যে জায়গায় দেখো টাইপ পাচ্ছি সেখানে টাইপিং টেস্ট আছে। এখানেও সেম ব্যাপার, CBT 1 CBT 2 আর স্কিল টেস্ট। বলবে স্যার কেউ যদি, তাহলে এবার এখানে প্রশ্ন হতে পারে যে স্যার কেউ যদি গ্র্যাজুয়েট যোগ্যতার হয় তাহলে সে কি আন্ডার গ্রাজুয়েট যোগ্যতার এই পোস্ট গুলো পাবে না? অবশ্যই পাবে। এগুলো কি হয়, কাট অফ হয়। কাট অফ হয় বলতে তোমরা যখন পরীক্ষা দেবে দেখবে একটা ভ্যালু থাকে, মানে একটা থাকে যে তুমি পরীক্ষা দিলে, পরীক্ষায় তোমার এবার নর্মালাইজেশন থেকে শুরু করে বাকি কাজগুলো আলাদা কথা, তোমার কাট অফ হলো সাপোজ ধরো 77.8 তোমার কাট অফ হলো। এবার এই কাট অফ গুলো কি হবে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী আলাদা আলাদা হবে। যে স্টেশন মাস্টারের জন্য কাট অফ হবে 79.3, এই সুপারভাইজারের জন্য হবে 80.5, গুডস কার্ডের জন্য 77.8, আর হচ্ছে 61.2, এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কাট অফ হবে। এবার তুমি পরীক্ষা দিলে, পরীক্ষা দিয়ে তুমি পেয়ে গেলে 90, তুমি ধরো পরীক্ষা পেয়ে গেলে 83.5, তার মানে দেখো তুমি তুমি যদি গ্রাজুয়েট যোগ্যতার, এবার এখানেও আমি তোমাদের বলছি যে সাপোজ আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে এরকম কাট অফ আছে 77.8 এর একটা, 82.5 এর একটা, 79.3, আর এটা ধরো 76.5, এরকম কাট অফ রয়েছে। এবার তুমি যদি 83.5 পাও, এবার তোমার যোগ্যতা তুমি গ্রাজুয়েট পাস করেছো, তুমি গ্রাজুয়েশন তোমার পাস হয়ে গেছে, তুমি পরীক্ষা দিয়েছো 83.5 তুমি পেয়েছো। তার মানে তুমি এই যে চারটে পোস্ট, এই যে উপরের যে গ্রাজুয়েশনের 5টা পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হলে, আর HS এর 4টে পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেবল হলে। এবার এখান থেকে তুমি পরে, এবার তুমি পরে বুঝতে পারবে তোমার কোনটা হবে, সে প্রেফারেন্স অনুযায়ী বলবে স্যার এগুলোর মধ্যে তাহলে আমার কোনটা হবে, আমি তো সবগুলোতেই পাস করছি, তাহলে আমি কি সবে চাকরি পেয়ে যাবো? না, তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন সেখানে দেখবে পোস্টের প্রেফারেন্স আসবে, আমি দেখিয়ে দেবো পোস্টের প্রেফারেন্স আসবে। সেই পোস্টের প্রেফারেন্সে তুমি যেগুলো দেবে, তুমি হয়তো পোস্টের প্রেফারেন্সে দিলে এটা আমার 1, এটা আমার 2, এটা আমার 3, এটা আমার 4, এরকম তুমি দিলে, তাহলে 83.5 যখন তোমার কাট অফ হলো, তুমি CBT 1 থেকে হয়ে গেলে সেরকম না। এবার তারপরে তুমি এই যে কাট অফটা হলো, তার মানে তুমি এই পোস্টগুলোর জন্য তুমি এগিয়ে থাকলে, তোমার প্রথমে চেক করা হবে এই যে 1 নাম্বার যেটাকে তুমি মার্কিং করেছো এটাতে তুমি এলিজিবল কিনা। এখানে দেখা হবে এখানে অনেকে করেছে যারা এইটাকে 1 নাম্বার সিলেক্ট করেছে, তাদের মধ্যে তুমি কত নম্বর পজিশনে আছো সেভাবে তোমাকে দেখা হবে। ঠিক, বলো এতটা আমি যেটা বললাম এর মধ্যে কারো কোনো ডাউট থাকলে, কোনো যদি প্রশ্ন থাকে বলো। বুঝতে পারলাম কিভাবে হয়? গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের একটাই পরীক্ষা হয়, মানে CBT 1 একটাই হবে? হ্যাঁ, প্রত্যেকে সবারই CBT 1 একটাই পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যদি পাস করো, তুমি পাস করলে 83.5 পেলে, তাহলে তুমি এই প্রত্যেকটা পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেবল হবে। এবার আগের বছর যেটা হয়েছে, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা পরীক্ষা, মানে আলাদা আলাদা পরীক্ষা বলতে তোমার বললো হয়তো স্টেশন মাস্টার আর হচ্ছে গুডস কার্ডের জন্য একটা এক্সাম হবে, আবার সুপারভাইজার টাইপিস্টের জন্য আরেকটা এক্সাম হবে। মানে CBT 2 এর ক্ষেত্রে তোমাকে মাল্টিপল পরীক্ষা দিতে হতে পারে, মানে 4টাও হতে পারে পরীক্ষা, 5টাও হতে পারে পরীক্ষা। CBT 2 তোমার অনেকগুলো হতে পারে। কি বললাম বোঝা গেল? CBT 2 এ কিন্তু পোস্ট ওয়াইজ, যেটা আগের বছর হয়েছে পোস্ট ওয়াইজ, তুমি হয়তো এর মধ্যে আহ, কত 1 2 3 4 5 6 7 8 9টা পোস্ট আছে, তার মধ্যে তুমি হয়তো পেলে, এই যে পরীক্ষা হলো তুমি হয়তো পেলে 72.5 পেলে, 72.5 পেলে, তার মানে তুমি পাস করলে কোনটা,
এই 61.2 এটাই পাস করলে, আর এটাই ধরো এটা হয়তো 68 ছিল, তুমি দুটো পোস্টে পাস করলে, তাহলে দুটো পোস্টে পাস করলে যখন তোমাকে দুটো পরীক্ষা দিতে হবে, সিবিটি 2 এ এসে তোমাকে দুটো পরীক্ষা দিতে হবে, তারপরে তুমি বাকি পোস্টগুলোর জন্য তুমি অ্যাপ্লিকেবল বা এলিজিবল হলে। এবার তুমি যদি সবগুলো যদি পাস করো, তোমাকে সবগুলোর জন্য সিবিটি 2 দিতে হবে। ক্লিয়ার হলো? কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার, যে এইভাবে আমাদের গ্রাজুয়েট, তার মানে যারা গ্রাজুয়েট আছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা যে তারা কিন্তু দু রকমই দিতে পারবে। আর আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে এটা একটা ড্রব্যাক বলবো না, এটা একটা ব্যাপার যে তারা এই 4টে পরীক্ষার জন্য দিতে পারবে। ঠিক আছে? আর অবশ্যই সিবিটি 1 সিবিটি 2 এর মধ্যে, এবার আমি তারপরের ব্যাপারগুলো আসছি। এই যে এনটিপিসি পরীক্ষায় আন্ডার গ্রাজুয়েট আর গ্রাজুয়েটের পর আলাদা হলেও সিবিটি 1 আর সিবিটি 2 এর সিলেবাস কিন্তু একই রকম। যে স্যার সিবিটি 1 এর জন্য পড়বো, তাহলে কি সিবিটি 2 টা আলাদা করে পড়তে হবে? এরকম কোনো ব্যাপার নেই, প্রত্যেক ক্ষেত্রে সিলেবাস একই হয়, সেটা নিয়ে সমস্যা নেই। তাহলে পার্থক্য কিসে হয় সেগুলো আমরা দেখবো। দেখো, দুটো সিলেবাস আমি পাশাপাশি এখানে যে এক্সামের যে প্যাটার্ন সেটা আমি রাখছি। যেটা সিবিটি 1 হয়, সিবিটি 1 যেটা হবে, আর এটা হবে সিবিটি 2। সিবিটি 1 এর ক্ষেত্রে দেখো পরীক্ষা হবে 100 নাম্বারের, 100 মার্কসের পরীক্ষা হবে। আর সিবিটি 2 এর ক্ষেত্রে এটা হবে 120 মার্কসের, 20 নাম্বার বেশি হবে। সিলেবাস বাকি সব সেম, জেনারেল অ্যাওয়ারনেস, গণিত মানে ম্যাথমেটিক্স, আর জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং, দুটো জায়গাতে দেখো সেম সিলেবাস, সেম, শুধু পার্থক্য কোথায়? নাম্বারে পার্থক্য। যেটা সিবিটি 1 এ জেনারেল অ্যাওয়ারনেস 40 ছিল, এখন সেটা 50 হয়ে যাবে, এখানে 10 নাম্বার বাড়বে। ম্যাথ যেখানে 30 নাম্বার ছিল এখানে 35 হবে, আর রিজনিং এখানে 30 নাম্বার ছিল এখানে 35 হবে। তাহলে এই যে 20 নাম্বার বাড়লো, জেনারেল অ্যাওয়ারনেসে 10 বাড়লো, আর ম্যাথ আর রিজনিং এ 5 করে বাড়লো। সময় কিন্তু দুটো ক্ষেত্রে সেম, এখানেও 90 মিনিট, এখানেও 90 মিনিট। তার মানে একটা জিনিস ভাবো, 90 মিনিটের মধ্যে তোমাকে জিকে তো করতে হবেই, 40 নম্বরের জিকে তো করতেই হবেই, তার সাথে সাথে ভাবো 35, 70 নাম্বারের তোমাকে ম্যাথ রিজনিং করতে হবে। তার মানে এটা বুঝতে পারছো যে তুমি এক একটা কোশ্চেনের জন্য মানে কতটা সময় পাচ্ছ। 1 মিনিটেরও কম সময় তুমি পাবে, কারণ 50টা জিকে মারতে তুমি যত কম করো তোমার 15 মিনিট তো লাগবে, মানে অন্তত 15 মিনিট, আমি সব থেকে কম বললাম, 10 মিনিট থেকে 15 মিনিট তো লাগবেই তোমার। 15 মিনিট যদি এখানেই চলে যায় তাহলে বাকি থাকবে কত? 75 মিনিট তোমার পড়ে থাকবে, বাকি 75 মিনিট তোমার পড়ে থাকবে যদি এখানে জিকে তে তোমার 15 মিনিট চলে যায়। তার মানে তুমি বুঝতে পারছো জিকে তোমাকে কত তাড়াতাড়ি করতে হবে। তুমি জিকে যদি 15 মিনিটেও সেরে নাও, বাকি 70 নাম্বারের জন্য তোমার 75 মিনিট টাইম থাকবে, মানে 1 মিনিট বা তারও কম তোমার কাছে কিন্তু সময় থাকবে। বুঝতে পারছো? এবার তাহলে সেখানের মধ্যে, এবং অবশ্যই তুমি যা খুশি মেরে দেবে সেরকম ব্যাপারও নয়, তোমার থাকবে নেগেটিভ মার্কিং, 3টে ভুলের জন্য একটা, 3টে ভুলের জন্য একটা নেগেটিভ মার্কিংও থাকবে। এবার অবশ্যই সিবিটি 1 হওয়া মানে এখানে কোশ্চেন হতে পারে, আমি কি বলছি কথাটা, হতে পারে ইজি, হতে পারে মডারেট, মানে ইজি একদম সহজ হতে পারে অথবা মডারেটও হতে পারে। কিন্তু সিবিটি 2 এর ক্ষেত্রে তুমি ধরে রাখবে হবে অবশ্যই মডারেট অথবা হার্ড। সিবিটি 2 এ ইজি কোশ্চেন পড়বে, এটা যদি ভাবো খুব ভুল ভাবো, সিবিটি 2 এর কোশ্চেন ইজি একদমই হবে না। ঠিক আছে? এবার এখানে একটা প্রশ্ন আসবে তোমাদের মনে, স্যার ইজি কোশ্চেন হলে তো ভালো। মাথায় রাখবে ইজি কোশ্চেন হওয়া খুব খারাপ জিনিস। কোশ্চেন যদি তুমি দেখলে, এবার কি হবে, প্রত্যেকের আলাদা আলাদা শিফটে পড়বে, তো কারো শিফটের কোশ্চেন সহজ হবে, কারো শিফটের কোশ্চেন, প্রত্যেকের কোশ্চেন তো একই হবে না। তাহলে কারো কোশ্চেন ইজি হবে, কারো কোশ্চেন টাফ হবে। সবসময় ঠাকুরের কাছে প্রে করবে যে ঠাকুর কোশ্চেন যেন আমার কঠিন হয়। ঠিক আছে? যে স্যার কোশ্চেন যেন স্যার কঠিন হয়, এটা আমি ভগবানের কাছে চাই। বলে স্যার আপনি কি বলছেন, লোকে চায় সহজ কোশ্চেন পেতে, আর আপনি বলছেন কঠিন কোশ্চেন পেতে? না একদম স্যার, নর্মালাইজেশনে কমে যায় দিয়ে লাস্টে। একদম এই কথাটাই হচ্ছে যে হবে নর্মালাইজেশন। ঠিক আছে? এবার নর্মালাইজেশনটা কি? নর্মালাইজেশন হচ্ছে যদি সহজ কোশ্চেন হয়, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি নর্মালাইজেশনের কি হতে পারে, আমি তার এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝে যাবে। সাপোজ তোমাদের শিফট, একটা ছেলের শিফট 1 এ পরীক্ষা পড়লো, আরেকটা ছেলে শিফট 3 তে পরীক্ষা পড়লো, এক্সাম পড়লো। এবার শিফট 1 এর কোশ্চেন ইজি হলো, সেই কারণে সে 100টা কোশ্চেনের মধ্যে নেগেটিভ টেগেটিভ মিলিয়ে সে পেয়ে গেল সাপোজ ধরো 85। ঠিক আছে? আর যে শিফট 3 তে ছিল সেখানে কোশ্চেন কঠিন হওয়ার জন্য সে পেল 65। এবার যখন ইজি হয়েছে, সে যেমন 85 পেয়েছে, বাকি আরো যারা পরীক্ষা দিয়েছে তারাও তো তার কাছাকাছি পাবে, কেউ 89 পাবে, কেউ 90 পাবে।
কেউ 87 পাবে। ফলে এই কারণে নর্মালাইজেশন যখন হবে এর যে 85 মার্কসটা এটা কিন্তু ইনঅ্যাক্ট যেমন সেরকমই রয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যখনই পরীক্ষায় নর্মালাইজেশন হবে কেউ 65 পেলো, কিন্তু বাকি তুমি 65 খুব ভালোভাবে পরীক্ষা দিলে, বাকিরা কেউ পেলো 53, কেউ পেলো সাপোজ ধরো 58, কেউ পেলো 62, তখন কি হবে এই 62 নাম্বারটা বেড়ে গিয়ে 98 হয়ে যেতে পারে বা 95ও হয়ে যেতে পারে, নাম্বার বেড়ে যাবে। এর একটা প্রপার নিয়ম আছে, একটা প্রপার নিয়ম মেনটেন করে করা হয়, অ্যাভারেজ করে, একটা কমপ্লিকেটেড নিয়ম। অর্থাৎ তুমি 85 পেলেও এ কিন্তু 65 পেলেও এই নাম্বারটা 98 হয়ে যাবে। এটা সবসময় চাইবে যে কঠিন কোশ্চেন পড়ুক এবং তোমার পরীক্ষাটা যেন ভালো হয়। কঠিন কোশ্চেনে তুমি এবার বলেছো কঠিন কোশ্চেনে আমিও তো কম পাবো, হ্যাঁ পাবে, কিন্তু তোমার মার্ক কিন্তু বেড়ে যাবে। কিন্তু সহজ পরীক্ষা সহজ যদি কোশ্চেন হয় তোমার নাম্বার কিন্তু বাড়বে না, কোনো কমে যেতেও পারে। তুমি 85 পেলে কিন্তু তোমার নাম্বার কমে গেল, নর্মালাইজেশন কমে যেতেও পারে। সেক্ষেত্রে চাইবে সবসময় যেন কোশ্চেন একটু হার্ড হয়ে থাকে, একটু কঠিন হয়ে থাকে। বুঝতে পারলাম? বলো, হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট? এবার আমরা একটু সিলেবাসের দিকে যাই। সিবিটি 1 সিবিটি 2 এর একটু আমরা সিলেবাস নিয়ে আলোচনা করি। দেখো এবার এখানে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস আমাদের রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস মানে এটা হচ্ছে সমুদ্র, এর মধ্যে সমস্ত কিছু জিনিসই আছে, ঠিক আছে। আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল ইভেন্ট মানে জাতীয় যে বিভিন্ন আন্তর্জাতিক জাতীয় যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, মানে আমরা যেটাকে বলি জিও পলিটিক্স, সেই সমস্ত ঘটনা, কে নোবেল প্রাইজ পেলো, খেলায় কে বিশ্বকাপ জিতলো, কে অলিম্পিকে গোল্ড পেলো, সেগুলো। তার সঙ্গে খেলাধুলো, আমাদের আর্ট অ্যান্ড কালচার, শিল্প সংস্কৃতি, ভারতের যে যোগা সেটা হচ্ছে কোথায় প্রথম হলো, বা নরেন্দ্র মোদী কোথায় প্রথম, কবে ইন্টারন্যাশনাল যোগা ডে হয়, ইন্ডিয়ান লিটারেসি মানে সাহিত্য, এখান থেকে বিভিন্ন বুকস এন্ড অথার্স পড়ে সাহিত্যে, তারপর ছদ্মনাম, বিভিন্ন স্মৃতিস্তম্ভ, তারপর আমাদের অবভিয়াসলি সায়েন্স তো আছেই। সায়েন্স থেকে রেলের কোশ্চেনে সায়েন্স থেকে ভালো কোশ্চেন আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর এনভায়রনমেন্ট, পুরো যে সায়েন্স, সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন মানে যাকে বলে এনটিপিসি তে কোশ্চেন থাকে। এছাড়া আমাদের পরিবেশগত যে প্রেজেন্টলি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সম্পর্কে, ইন্ডিয়ান হিস্ট্রি আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তারপরে ইন্ডিয়ার জিওগ্রাফি আর ওয়ার্ল্ড জিওগ্রাফি সেটাও জানতে হবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, পলিটি এটাও আমাদের জানতে হবে, তারপর ইন্ডিয়ার যে বিভিন্ন পারমাণবিক কর্মসূচি সেগুলো সম্পর্কে জানতে হবে, তারপর বৈজ্ঞানিক যে প্রযুক্তি, আমাদের যে চন্দ্রয়ান গেল, তারপরে আদিত্য এল1 যে গেল, তারপর আরো যে আমাদের বিভিন্ন প্রজেক্ট যে নাসা লঞ্চ করবে বা ইসরো বিভিন্ন প্রজেক্ট যে লঞ্চ করবে সেগুলো, তারপরে আমাদের ইউনাইটেড নেশন যে জাতিসংঘ রয়েছে তারা, তাদের সম্পর্কে জানতে হবে, তাদের যে এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল, তারা মানে তোমাকে লোন কাকে কাকে দিয়ে থাকে, কোন দেশ হচ্ছে, বিভিন্ন ধরনের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এরকম প্রচুর জিনিস থাকে। তারপরে অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কম্পিউটার থেকে কিন্তু কোশ্চেন কিছু থাকেই, মাস্ট 5 থেকে 6 নম্বর 5 নম্বর কোশ্চেন অন্তত কম্পিউটার থেকে থাকে। যে কম্পিউটারের এরর কে কি বলা হয়, যে বাগ কি, ইউএসবির পুরো নাম কি, যে এত 1 জিবি সমান কত এমবি, এরকম টাইপের কোশ্চেন থাকে। বা হচ্ছে আমাদের একটা ম্যাগনেট, আমাদের হচ্ছে একটা অপটিক্যাল ডিভাইসের উদাহরণ দাও, এরকম টাইপের কোশ্চেন থাকে, ঠিক আছে। আর হ্যাঁ, এক্সাম কিন্তু তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজেই দিতে পারো। তোমার যখন এক্সাম, যখন তুমি সিবিটি 1 স্টার্ট করবে বা সিবিটি 2 স্টার্ট করবে, সেখানে তুমি বেঙ্গলি দিয়েই করতে পারো। এবার বলবে স্যার আমি ফর্ম ফিল আপে স্যার ভুল করে মানে বেঙ্গলির জায়গায় আমি স্যার ইংলিশ দিয়ে দিয়েছি, বলছে ফর্ম ফিল আপ করতে গেছিলাম আমার ভুল হয়ে গেছে, কোনো চিন্তা করার দরকার নেই। বা পরীক্ষায় তুমি ফর্ম ফিল আপের সময় বেঙ্গলি দিয়েছো, বলবে স্যার বেঙ্গলিতে দেখলাম স্যার খুব কঠিন, ইংলিশে হলে ভালো হতো, কোনো টেনশনের দরকার নেই। ফর্ম ফিল আপে তুমি যে কোনো এক্সাম মানে এই যে ফর্ম ফিল আপ করছো এখানে তুমি যে কোনো ভাষাতেই মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি সিলেক্ট করো, যখন এক্সাম দিতে যাবে সেই এক্সাম দিতে যাওয়ার সময় দেখবে তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে। তুমি যদি উর্দুতে দেখতে চাও তাও দেখতে পাবে, আমাদের যতগুলো 22টা শিডিউল ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোতে কোশ্চেন দেবো, আসামিয়া থেকে শুরু করে উড়িয়া থেকে শুরু করে সবই কোশ্চেন থাকে। তো এটা নিয়ে কোনো মানে চাপ নেওয়ার দরকার, ঠিক আছে। এছাড়া ইন্ডিয়ার পরিবহন ব্যবস্থা, যে বিভিন্ন ওয়াটারওয়েজ আছে, হাইওয়েজ আছে, কোন হাইওয়েজ মানে কোন দুটো জায়গাকে কানেক্ট করছে, এরকম ইকোনমিতে কিছু কোশ্চেন থাকে, বিভিন্ন ইম্পর্টেন্ট পার্সোনালিটি সম্পর্কে আমাদের জানতে হবে ওয়ার্ল্ড আর ইন্ডিয়ার, তারপরে উদ্ভিদ আর প্রাণী জগৎ আর ভারত সরকার এবং তার বিভিন্ন পাবলিক সার্ভিস, পাবলিক সেক্টর অর্গানাইজ যেমন ওএনজিসি, সেল, এইসব সম্পর্কে জানতে হবে যে এরা রিসেন্টলি এদের চেয়ারম্যান কে হয়েছে। তারপর অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই, সেগুলো তো আমাদের
পড়তেই হবে তার মধ্যে, মানে এগুলো টপিক যেমন থাকবে তার সাথে সাথে এদের কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে। অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে একটা অনেক বড় জায়গা। সেই জায়গার মধ্যে মানে ব্যাপারটা পুরোপুরি চর্চার মধ্যে থাকতে হবে। তুমি যত জিনিসগুলো আলোচনা করবে, যত প্র্যাকটিস করবে, এখানে কোনো যে এরকম স্যার এই কোশ্চেন গুলো বলে দিন না কোন কোন জায়গা থেকে পড়বো, এরকম কোনো ব্যাপার হয় না। কারণ আমি তোমাকে বললাম এগুলো এগুলো পড়ে যাও, কারণ কারো কোশ্চেন তো একই নয়, যে তোমার কোশ্চেন এক, আরেকজনের কোশ্চেন তার সঙ্গে মিলে যাবে সেরকম ব্যাপার না। ফলে এখান থেকে বলাটা খুবই কষ্টকর ব্যাপার যে তুমি কোন জায়গা থেকে পড়বে। তোমাকে পুরো জায়গাটাই পড়তে হবে এবং পুরো জায়গাটাই ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিচ্ছি, সিবিটি 1 সিবিটি 2 এর মধ্যে পার্থক্য, বা যেটা বেসিক্যালি আগের বছরও কোশ্চেনে যে জিনিসটা দেখা গেছে সেটা, যে সিবিটি 1 এ কোশ্চেন পড়বে, যে সাপোজ এরকম কোশ্চেন পড়বে যে তোমার কত্থক, কত্থক কোন রাজ্যের নৃত্য, তুমি একটা উত্তর বলে দিলে যে অ্যান্সার এই রাজ্যের নৃত্য, ভালো কথা। সিবিটি 1 এ এরকম কোশ্চেন পড়বে। সিবিটি 2 এরকম কোশ্চেন করবে যে কত্থক নৃত্যের মধ্যে যে যে শিল্পী নৃত্য করে বা তার হাতে কি থাকে, বা সেই নৃত্যটা সম্পর্কে, বা বিভিন্ন ধরনের যে এই যে ড্যান্সটা দেখা যায়, তোমাকে বলবে এটা কোন রাজ্যে, এটা সিবিটি 1 এ পড়বে যে এই নৃত্যটা কোন রাজ্যে। কিন্তু সিবিটি 2 এর কোশ্চেন কিরকম পড়বে, এই রাজ্যের যে নৃত্যটা দেখা যায় সেটা বছরের কোন সময়ে সেটা হয়ে থাকে, বা ওই নৃত্যের মধ্যে কোন বিশেষ ধরনের যে লাঠি ব্যবহার করা হয়েছে। মানে তোমাকে শুধু সেই নৃত্যটা কোন রাজ্যে সেটা জানলে হবে না, সেই নৃত্যটা সম্পর্কে ইনফরমেশন তোমাকে জানতে হবে, এটা সিবিটি 2 এ পড়বে। অর্থাৎ সিবিটি 2 এর কোশ্চেন পড়ার আগে কিন্তু তোমাকে আরো অনেক ডিটেলসে সেই জিনিসটা সম্পর্কে বুঝতে হবে। বুঝে যাচ্ছে কথাটা আমি কি বলতে চাইছি, বুঝতে পারছো? সিবিটি 1 সিবিটি 2 এর পার্থক্য, এটা বড় ব্যাপার দুজনের মধ্যে। এবার ম্যাথমেটিক্স এর সিলেবাস ইন জেনারেল। হ্যাঁ, সুজিতা কি বলছো বলো। হ্যাঁ স্যার, বলছি ওই আগের বারে মনে হয় এনটিপিসিতে একটা কোশ্চেন দেখেছিলাম, বা স্যার গ্রুপ ডিতে মনে নেই, বলেছিল যে সাউথ আফ্রিকার 2000 হয়ে, বলছে সাউথ আফ্রিকাতে ওই বছর মানে জিডিপি কত পার্সেন্ট ছিল, এরকমও থাকে স্যার কোশ্চেন? কথাটা কেটে গেল, একটু ভালো করে বলো তো। মানে স্যার ওই এর আগের বার যে এনটিপিসি বা গ্রুপ ডিটা হয়েছিল, ওখানে মানে একটা জেনারেল অ্যাওয়ারনেস একটা কোশ্চেন ছিল যে সাউথ আফ্রিকার এই বছরের জিডিপি কত, মানে একটা অর্থবর্ষ দিয়ে দিয়েছিল তার জিডিপি। তাহলে স্যার এরকম র্যান্ডম কোশ্চেন হ্যাঁ, থাকে? অবশ্যই এরকম র্যান্ডম কোশ্চেনও থাকে। তুমি ভাবে যে এই বছরের জিডিপি পড়ে যাবে, তোমাকে 2 বছর আগের জিডিপি জিজ্ঞেস করবে, করতেই পারে। তো এটা বলাটা খুব মুশকিল ব্যাপার। কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো ছাড়তেই, কিন্তু বেশিরভাগই দেখো। এবার বলে তুমি বলবে স্যার সবই তাহলে ছেড়ে দেবো, সেটা করলে তো হবে না। তোমাকে স্ট্যাটিক জায়গায় করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর জায়গা তোমাকে যতটা সম্ভব ঠিকঠাক করে করতে হবে, ভুল একদম করবে না, তাহলে চলে যাবে একদম। না স্যার, ঠিক আছে। ম্যাথমেটিক্স এর সিলেবাস আমাদের হচ্ছে নাম্বার সিস্টেম আছে, অবশ্যই প্রথমে আমরা নাম্বার সিস্টেম করব, তারপরে ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন, তারপরে এইচসিএফ এলসিএম, তারপরে আমাদের হচ্ছে সিম্পলিফিকেশন তো আছেই, করতে হবে, এর মধ্যেই করব। অনুপাত সমানুপাত, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, টাইম এন্ড ওয়ার্ক মানে সময় কার্য, সময় টাইম এন্ড ডিস্টেন্স, সময় দূরত্ব, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি। জিওমেট্রি খুবই গুরুত্বপূর্ণ, কেন? কারণ জিওমেট্রি থেকে ভালো কোশ্চেন থাকে, অনেক কোশ্চেন থাকে জিওমেট্রি থেকে। ঠিক আছে, জিওমেট্রিটা সব থেকে বেশি গন্ডগোল কি, কারণ আমরা বাকিগুলো মানে প্র্যাকটিস করি, কিন্তু জিওমেট্রির কোশ্চেন আমরা খুব একটা প্র্যাকটিস করি না। এবং এই কারণে থিওরি গুলো এমন, প্রত্যেকটার পেছনে এমন এমন ব্যাপার আছে যে এটা এই সূত্রতে যাবে বা এটা এই থিওরিতে যাবে। জিওমেট্রি খুব গন্ডগোল, এই জন্য জিওমেট্রিটা আমাদের একটু ভালো করে করতে হবে। সবই করতে হবে, কিন্তু জিওমেট্রিটা ভালো করে আমাদের করতে হবে। তারপর আমাদের ট্রিগোনোমেট্রি রয়েছে, ট্রিগোনোমেট্রি, পরিমিতি, হিউজ সিলেবাস। তারপর স্ট্যাটিস্টিক্স থেকে কোশ্চেন থাকেই থাকে। অর্থাৎ আমাদের সিলেবাস কিন্তু যত ছোট মনে হচ্ছে এত ছোট সিলেবাস না, সিলেবাস অনেক বড়, কিন্তু আমাদের সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে আমাদের অবশ্যই রিজনিং আছে, রিজনিং এর মধ্যে অ্যানালজি রয়েছে। ঠিক আছে, অ্যানালজি মানে বিভিন্ন ধরনের থাকে, যে যদি হচ্ছে কিরকম বলবো, অ্যানালজির ক্ষেত্রে বলো, সাপোজ হচ্ছে একটা দিল যে অমর্ত্য সেন অর্থনীতি, তারপরে দিল হচ্ছে মাদার টেরেসা, তাহলে কি হবে? কি হবে মাদার টেরেসা? অমর্ত্য সেন অর্থনীতি, তাহলে মাদার টেরেসা কি হবে? সোশ্যাল ওয়ার্ক। শান্তি হবে। শান্তি। শান্তি, শান্তি। সোশ্যাল ওয়ার্ক মানে ওই আর কি, শান্তিতে নোবেল পুরস্কার কিসে পেয়েছিল?
অমর্ত্য সেন অর্থনীতিতে, তাহলে তোমার হচ্ছে মাদার টেরেসা কিসে পাবে? শান্তিতে পাবে। ঠিক আছে, তো এই রকমের জিনিস, ঠিক আছে, এগুলো অ্যানালজির মধ্যে থাকে। তারপরে সিরিজ থাকে, নাম্বার সিরিজ আর অ্যালফাবেটিক সিরিজ, এগুলো আমাদের করতে হবে। কোডিং ডিকোডিং থাকে, তারপরে ম্যাথমেটিক্যাল অপারেশন থাকে, সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস থাকে, সাদৃশ্য বৈষম্য করতে হবে, ব্লাড রিলেশন খুব গুরুত্বপূর্ণ থাকে, তারপরে অ্যানালিটিক্যাল রিজনিং থাকে, সিলোগিজম থাকে, এটা আছে, তারপরে জাম্বলিং থাকে, তারপরে ভেন ডায়াগ্রাম থাকে, পাজেল খুবই গুরুত্বপূর্ণ, পাজেল, ঠিক আছে, পাজেল হচ্ছে করতে খুব ভালো লাগবে, কিন্তু অনেক সময় পাজেলকে দেখেও ছেড়ে দিতে। তার কারণ হচ্ছে পাজেল করতে তো তুমি পারবে, সময় দিলে করতে পারবে, কিন্তু পরীক্ষার সময় তোমার কাছে সময়টা কম থাকবে। আর পাজেল করতে ভীষণ ভালো লাগবে, কিন্তু তুমি অত সময় যদি পাজেলের পেছনে দিয়ে দাও, তাহলে তুমি দেখবে অন্যান্য অনেক কোশ্চেন তোমার ছাড়া হয়ে যাবে। অর্থাৎ পাজেল তুমি পারলেও এক্সামে এমন হবে, পাজেল এমন একটা জিনিস না, তুমি জানো তুমি এটা করতে পারবে, তবুও তোমাকে বাধ্য হয়ে সেই পাজেলটা ছাড়তে হবে। এটা তোমার যাকে বলে ধর্ম সংকট, পরীক্ষার সময় আসবেই। ঠিক আছে, তুমি যদি পরীক্ষা দাও, দেখবে এই ধর্ম সংকট তোমার কাছে আসবেই। তুমি জানো তুমি এটা করতে পারবে, কিন্তু তোমাকে তবুও ছাড়তে হবে। তা তুমি যদি বলো না স্যার আমি করবো, করো। এই একটা পাজেল করে 1 মিনিটে তুমি একজন 1 পাবে, আর আরেকজন সেই সময় পাজেল না করে অন্য কোশ্চেন করতে গিয়ে সে 3 নাম্বার পেয়ে যাবে বা 4 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো আস্তে আস্তে হলের ম্যানেজমেন্ট বুঝতে হবে। তারপরে ডেটা সাফিসিয়েন্সি থাকবে, স্টেটমেন্ট কনক্লুশন প্রচুর থাকে, এখন প্রচুর কোশ্চেন থাকে, ডিসিশন মেকিং আজকালকার দিনে প্রচুর কোশ্চেন দিচ্ছে, তারপরে ডেটা ইন্টারপ্রিটেশন ডিআই। এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস, যার মধ্যে আমরা মানে এতগুলো জিনিস আমাদেরকে কভার করতে হবে এনটিপিসির মধ্যে। ঠিক আছে, যেটা আমাদের হচ্ছে নোটিশটা দিয়েছে এনটিপিসি থেকে, ঠিক আছে, যেখানে হচ্ছে আমাদের গ্রাজুয়েট আর নন গ্রাজুয়েট যারা রয়েছে তাদের জন্য পোস্ট বিভিন্ন দিয়েছে। তো অবশ্যই ফর্ম ফিল আপের যে নোটিফিকেশন আমাদের 13/9 বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ 14/9 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আর চলবে কত 13/10 পর্যন্ত। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 3 তারিখ, ঠিক আছে, আজকে 3 তারিখ, আর হচ্ছে আমাদের 13 তারিখ কিন্তু এটা শেষ হয়ে যাবে, অর্থাৎ তাড়াতাড়ি করে নেবে। কিন্তু ফিস পেমেন্ট তোমরা 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত করতে পারবে। এরপরে তোমার যদি কিছু ভুল স্যার হয়ে এত সার্ভার ডাউন হচ্ছে যে ফর্ম ফিল আপ করাই যাচ্ছে না, সন্ধ্যের পর তো কোনো ফর্ম ফিল আপ হচ্ছে না। সকালবেলায় চেষ্টা করো, সকালবেলা স্যার করে দেখবে হতে পারে। সকালবেলা যে 8টার দিকে, 8টার পর থেকে কোনো মানে সার্ভার দিচ্ছেই না, মনে হয় সেই ভোর 4:30টায় উঠে চেষ্টা করতে হবে। এবার এই জন্যই বললাম একটু আগে থেকে চেষ্টা করতে হবে। যে ফোন থেকে হচ্ছে না, ফটো সিগনেচার ছাড়া বাকিটা ফোন থেকে। কোনোটা মানে এটাই খুলছে না, রেজিস্ট্রেশন হয়ে গেছে আমার 2-3 দিন আগে, রেজিস্ট্রেশনের পর আর খুলছেই না। না স্যার, ফোন থেকেই হয়ে যাচ্ছে পুরোটা। ফোন থেকে হয়ে যাবে, দেখো করে দেখো। এবার ফোন থাকলে কি বলতো, রাত্রের দিকে তুমি ফোন থেকেও দেখতে পারো। এবার তুমি ফটো সিগনেচার মানে ফটো আর সিগনেচার এটা তুমি হয়তো আপলোড করতে পারবে না, এটা করা যাবে, এটাও করা যাবে। কেউ যদি ফোন সম্পর্কে জানে, ফোনে যদি ফটো সিগনেচারটা সাইজে তুমি রেডি করে রাখো, ফোন থেকেও না করা স্যার, যাবে। ল্যাপটপ থেকে করছি, হচ্ছে না। কি বলি বলো তো? যাই হোক, এবার মডিফিকেশনের ডেট, তুমি যদি কিছু ভুল করে থাকো তাহলে মডিফিকেশনটা তারপরে 16 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তুমি কিছু মডিফিকেশন করতে পারো। এবার তোমাদের কয়েকটা জিনিস একটু আলোচনা করে দিচ্ছি, বা যেটা তোমাদের দরকার, অবশ্যই ক্রিয়েট এন অ্যাকাউন্ট তোমাকে ক্রিয়েট করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারছো। পোস্ট আমি এই যে বলে দিলাম, চিফ কমিশনার কাম সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র কাম অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র কাম টাইপিস্ট, আমি বলেই দিলাম যে কি কি পোস্ট এখানে রয়েছে, সেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দেখো যোগ্যতা, কে কোনটা মানে কে কোন যোগ্যতায় করতে পারো। এবার বেশি বাকি জিনিস ছেড়ে দাও, যে কত টাকা তোমার ইনিশিয়াল পে, হ্যান ত্যান এসব গল্প ছেড়ে দাও। ঠিক আছে, যেটা 18 থেকে 33 বছর পর্যন্ত যারা রয়েছে তারা পরীক্ষায় দিতে পারবে, 18 to 33 যেটা রয়েছে 33 পর্যন্ত দিতে পারবে। তবে যারা কিছু কিছু স্টার আছে যারা 36 পর্যন্তও দিতে পারবে, 18 থেকে 36 পর্যন্ত তোমরা দিতে পারবে। 36 কারের হবে যারা হচ্ছে এই করোনায় হচ্ছে কোভিড এর সময় যাদের হচ্ছে এজ রিল্যাক্সেশন করা আছে। এবারে সবার জন্য হচ্ছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারবো না, এরকম কাউকে দেখিনি যে 33-এর প্লাস রয়েছে, কিন্তু তারপরে আমার সেই মুহূর্তে জানা নেই এই মুহূর্তে। তো ভ্যাকেন্সি এবারে কিন্তু অনেক রয়েছে, 1736, 994, এই ভ্যাকেন্সি গুলো দেখে কোনো লাভ, তোমাদের দেখতে হবে কোন জিনিস। বাকি দেখো ফর্ম ফিল আপ যেরকম করবে, এসসি এসটির জন্য অবশ্যই যে ছাড় রয়েছে, এসসি এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউ, এক্স সার্ভিসম্যান এদের জন্য রিল্যাক্সেশন তো রয়েছে, তাহলে নতুন কিছু বলার নয়। ঠিক আছে, এগুলো তো আছেই। ইমেল আইডি, ফোন নাম্বার থাকবে, সেগুলো করবে। বাকি হচ্ছে কল লেটার আসবে ফোনে 15 টাইমস, আচ্ছা এগুলো তো
বাকি ইনস্ট্রাকশন এগুলো আমাদের দেখার মতো কিছু নেই। এবার আমি তোমাদের যেটা দেখাতে চাইছি দেখাচ্ছি, দাঁড়া। ভ্যাকেন্সিস, ঠিক আছে, এখানে আছে, আর অন্য জায়গা থেকে দেখাতে হবে, এর মধ্যেই দেওয়াটা উচিত। এই যে 500-250, ঠিক আছে, পরীক্ষা দিলে এই যে আমি যে কথাটা বললাম, আউট অফ দ্য ফিস অ্যামাউন্ট অফ 400 উইল বি রিটার্নড ডিউটি অফ ডিডাক্টিং ব্যাংক চার্জ অন অ্যাপ্লিকেশন ফার্স্ট। তুমি যদি সিবিটি 1 দাও তবে তোমার 400 টাকা ফেরত আসবে। আর মেয়েদের ক্ষেত্রে যে 250 টাকা পুরোটাই সিবিটি 1 এর পরে চলে আসবে, পুরো টাকাটাই রিফান্ড চলে আসবে, এই কথাটা বললাম। ঠিক আছে, চেক করে নিতে হবে কিভাবে, যে চেক করবে, সাপোজ তুমি, আমি ইউআর ভাবছি, প্রত্যেকে হচ্ছে কারো কোনো কোটা নেই, সেটা আমি দেখে নিচ্ছি। এবার দেখো, ভ্যাকেন্সি প্রত্যেকটা আরআরবির আলাদা আলাদা ভ্যাকেন্সি। আরআরবি আহমেদাবাদ রয়েছে, ঠিক আছে, তারপরে আরআরবি আজমির রয়েছে, তারপরে আরআরবি বেঙ্গালুরু রয়েছে, ব্যাঙ্গালোর আরআরবি রয়েছে, আরআরবি ভোপাল রয়েছে, আরআরবি ভুবনেশ্বর রয়েছে, আরআরবি বিলাসপুর, এরকম করে প্রত্যেকটা আরআরবি রয়েছে, চণ্ডীগড়, তারপর চেন্নাই, গোরক্ষপুর, গুয়াহাটি, জম্মু শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজফ্ফরপুর, প্রয়াগরাজ, পাটনা, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুবনন্তপুরম, এতগুলো আরআরবি রয়েছে। ঠিক আছে, এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, তুমি কোন আরআরবিতে অ্যাপ্লাই করবে। এবার বললে স্যার একাধিক পোস্টে কি অ্যাপ্লাই করা যেতে পারে। ব্যাপারটা হচ্ছে, তুমি যখন আরআরবি কলকাতায় অ্যাপ্লাই করবে, ওর মধ্যে সব পোস্টগুলোই তুমি টিক চিহ্ন মেরে দেবে। মানে আরআরবি কলকাতার মধ্যে তোমাকে আর এই পোস্টে করবো, ওই পোস্টে করবো, তোমাকে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে না। কি বললাম, বোঝা গেল মিতালি? হ্যাঁ স্যার, হ্যাঁ। মানে তুমি যখন যদি আরআরবি কলকাতা অ্যাপ্লাই করো, তার মধ্যে তোমার সব পোস্টগুলোই পরপর টিক চিহ্ন আসবে, তুমি শুধু প্রেফারেন্স অনুযায়ী ঠিক করে দেবে। এবার একাধিক বলতে তুমি করতে পারো কি, তোমার মনে হয়েছে তুমি আরআরবি কলকাতায় করলে তার সাথে সাথে আরআরবি মালদায় করবে, অবশ্যই করতে পারো। তুমি আরআরবি শিলিগুড়ি করবে, অবশ্যই করতে পারো। আরআরবি ভুবনেশ্বর করতে পারো। প্রত্যেক জায়গায় আলাদা আলাদা করে 500 টাকা, বা মেয়েদের ক্ষেত্রে আলাদা আলাদা করে 250 টাকা পেমেন্ট করে তুমি অবশ্যই করতে পারো। কেন করতে পারো? কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার স্যার, এটা, এখানে যদি কলকাতার ক্ষেত্রে ধরুন আরআরবি কলকাতা আমি সিলেক্ট করলাম, করার পর আমি 4টে পোস্টেই আমি জন্য মানে রাইট চিহ্ন মারলাম, তখন কি আমি মানে এই 4টে পোস্ট আলাদা আলাদা জায়গায় কি হবে, মানে পরীক্ষা হবে আলাদা আলাদা সময়ে? না, এটা দেখো, প্রথমত এবার এটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা আরআরবির যে সিট বা এটা একসাথে হতে পারে, আলাদাও হতে পারে। আরআরবি কলকাতার যে পরীক্ষা, এটা একসাথে আরআরবি পার্টনার সঙ্গে সেম সময় হতে পারে, নাও হতে পারে। এবার সিবিটি 1 এর হয়তো এক্সাম, সাপোজ আমি কথার কথা বলছি, আরআরবি কলকাতায় অ্যানাউন্স করলো যে তাদের সিবিটি 1 হবে, সাপোজ ধরো হচ্ছে 25/3/2025 থেকে সাপোজ ধরো 10/5/2025, এই টাইমের মধ্যে আরআরবি কলকাতা পড়লে আমার হবে। তোমার এর মধ্যে যে কোনো একদিন পড়তে পারে, তোমার পড়লো 28/3 পড়লো পরীক্ষা। এবার আরআরবি মালদা বললো হ্যাঁ আমিও পরীক্ষা নেবো, একই টাইমেই নেবো, সেও সেম ডেট বললো, কিন্তু তোমার আরআরবি মালদাতে পড়লো সাপোজ ধরো হচ্ছে 1/4-এ। কিন্তু তোমার যদি দুটো আরআরবি ডেট একসাথে পড়ে যায়, তখন সমস্যা। তোমার হয়তো আরআরবি স্যার, কলকাতাও এটা যে ডেটে বলছি না, পড়লো, আমি আরআরবি, বলছি স্যার যে আমাদের 5টা পোস্ট আছে না, ধরুন হুম, গ্রাজুয়েশনের আছে, এইচএস এর লেভেলের আলাদা আছে, আমি গ্রাজুয়েশন লেভেলের সবকটা দিলাম, মানে ওখানে ধরুন 2টো হুম। পদ আছে, তো আমি ওই 2টো পদের জন্য মানে আলাদা আলাদা ভাবে অ্যাপ্লিকেশন করা যায়, এটা জিজ্ঞাসা না, করলাম। আমি এই কথাটাই বললাম, সিবিটি 1 যে পরীক্ষা হবে, তুমি যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পরে কি হবে, ফর্ম ফিল আপের সময় তুমি দিলে কি, তুমি গ্রাজুয়েট পোস্ট তুমি দিলে, তুমি গ্রাজুয়েট, ওকে, গ্রাজুয়েট পোস্ট করার পর তুমি ফিল আপ করে যখন পোস্ট সিলেকশন যাবে, তোমাকে সবগুলোই দেখিয়ে দেবে, গ্রাজুয়েট আর আন্ডার গ্রাজুয়েট দুটোরই সমস্ত পোস্ট দেখিয়ে দেবে। তুমি তখন অ্যাপ্লাই করলে যে আমি গ্রাজুয়েট পোস্টে কি, এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, এটা তারপরে এইচএস এর যে পোস্ট আছে সেটাকে একটা 3 নাম্বার দিলাম, এখানে আবার একটা 4 নাম্বার দিলাম, আবার এইচএস এর একটা 5 নাম্বার দিলাম, এখানে একটা 6 নাম্বার দিলাম, এইচএস এর একটা 7 নাম্বার দিলাম, এখানে একটা 8 নাম্বার দিলাম। তুমি এই ফর্ম ফিল আপ করলে সিবিটি 1-এ প্রত্যেকে একই পরীক্ষা দেবে, যে গ্রাজুয়েটে
যে পরীক্ষা দিতে যাবে আর তুমি আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা দিতে যাও, প্রত্যেকের জন্য সিবিটি 1 কমন, একই কোশ্চেন, একই সবকিছু। মানে এই পোস্টের জন্য আলাদা পরীক্ষা, ওই পোস্টের জন্য আলাদা পরীক্ষা, কিছু নয়। এটা সিবিটি 1 এ সবার কমন। এবার সিবিটি 1 এ কাট অফ এলো, সিবিটি 1 এ যে কাট অফ আসবে ওটা কিন্তু পোস্ট ওয়াইজ আসবে না, সবার জন্য মানে একটাই কাট অফ আসবে, সেটা ধরো 86.2 কাট অফ এলো সিবিটি 1, ঠিক আছে। এবার 86.2 যে কাট অফটা এলো, এই কাট অফের মধ্যে দেখা গেল এই চিফ ইলেকশন কমিশনারের জন্য এর কাট অফ দিল সাপোজ ধরো 79.2, স্টেশন মাস্টারের জন্য কাট অফ এলো 87.6, গুডস ট্রেনের জন্য কাট অফ এলো সাপোজ ধরো 72.5, এরকম কাট অফ এলো। কিন্তু তাহলে তুমি পেয়েছো কত? তুমি পেয়েছো এক্সাম দিয়ে 86.2, তাহলে তুমি পরীক্ষা কোনটা কোনটা দিতে পারবে? এটা পরীক্ষা দিতে পারবে আর এটা পরীক্ষা দিতে পারবে, কিন্তু তুমি স্টেশন মাস্টার তুমি পরীক্ষা দিতে পারবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ এবার বুঝতে পেরেছি। তুমি যেটা পাবে তোমাকে এই কাট অফ ডিক্লেয়ার করে দেবে। সিবিটি 1 এ পরীক্ষা তুমি যদি পাস করো, তখন তোমাকে সিবিটি 1 এর পরেই ডিক্লেয়ার করে দেবে তুমি কোন কোন পরীক্ষার জন্য, কোন কোন পোস্টের জন্য কাট অফ তুমি ক্লিয়ার করেছো। তুমি পেলে 86.2 নর্মালাইজেশনের পরে বা যে কোনোর পরে, প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা কাট অফ হবে, তুমি যেগুলোতে উত্তীর্ণ হবে সেই সেই পরীক্ষাগুলো দেবে। ঠিক আছে স্যার। স্যার এটা কত নম্বরের পরীক্ষা আছে এবং কত টাইম কত? ঠিক আছে, সিবিটি 1 হবে 100 নম্বরের আর সিবিটি 2 হবে 120 নম্বরের। সিবিটি 1 100 নম্বরে 90 মিনিট, সিবিটি 2 এটা হচ্ছে 120 নম্বর, এটাও 90 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস 40, এটা 50, 30, এটা 35, এটা 30 আর এটা 35, এই হচ্ছে পার্থক্য। বুঝা গেল? ঠিক আছে স্যার। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। এটা সবচেয়ে বড় প্রশ্ন, কোন আরআরবিতে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আমি কয়েকটা জিনিস তোমাদের সঙ্গে ডিসকাস করছি, তোমরা তাহলে বুঝতে পারো। দেখো, সব থেকে বেশি যদি ভ্যাকেন্সি বলো, এবারে আছে কোথায়? আরআরবি কলকাতাতে 628টা ভ্যাকেন্সি। আমি ইউআর ভেবেই করছি, মানে কোনো মানে রিজার্ভেশন ছাড়াই আমি ভাবছি। আরআরবি কলকাতা সবচেয়ে বেশি ভ্যাকেন্সি 628, 628টা ভ্যাকেন্সি এবারে রয়েছে এবং এটা সব থেকে বেশি। এরপরে বাকিগুলো সব কম। জম্মু কাশ্মীরে দেখো, শ্রীনগরে 60টা, ঠিক আছে। তারপর এখানে তোমার গুয়াহাটিতে 213টা, গুয়াহাটি মানে আসামে, গোরক্ষপুরে 54টা, চেন্নাইতে 195টা, তারপরে হচ্ছে চণ্ডীগড়ে 228টা, বিলাসপুরে 273টা, ঠিক আছে। তারপর ভুবনেশ্বরে 328টা, ভোপালে 65, এরকম প্রত্যেকের ভ্যাকেন্সি আলাদা আলাদা করে আছে। অর্থাৎ তুমি যদি দেখতে চাও তাহলে সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু আরআরবি কলকাতায় আছে। এই হচ্ছে ভ্যাকেন্সি টোটাল। আহমেদাবাদে দেখো 202, আজমিরে 56, টোটাল এই হচ্ছে ভ্যাকেন্সি। ঠিক আছে, এবার দেখো, এটাই তোমাদের বোঝাতে চাইছি, সব থেকে বেশি ভ্যাকেন্সি কোথায় রয়েছে? আরআরবি কলকাতা, দেখো 628, 628, এটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, আর অনেকে প্রচুর অ্যাপ্লাই করেছে এবারে আগের বারে মালদাতে 83তে, কিন্তু এবারে হচ্ছে 83টা ভ্যাকেন্সি মুম্বাইতে। এবার দেখো, অ্যাপ্লাই করতে গেলে আমরা অ্যাপ্লাই করতে পারি কয়েকটা আরআরবি, যেটা হচ্ছে আরআরবি কলকাতা, আরআরবি মালদা, আরআরবি শিলিগুড়ি, আরআরবি রাঁচি। ঠিক আছে, এইগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তুমি যদি বলো গুয়াহাটি গিয়ে পরীক্ষা দেবে, দিতে পারো, কোনো সমস্যা নেই। কয়েকটা জায়গায় আমরা একদমই করব না। কোন কোন জায়গায়? আরআরবি পাটনা ভুলেও করবে না, কারণ বিহারের ছেলেরা পাটনায় করার জন্য উঠে পড়ে লাগে। তো আরআরবি পাটনাকে ভুলেও কখনো করবে না। মুজাফফরপুরে 4টে সিট একদমই প্রয়োজন নেই। ভুবনেশ্বরে 328 কখনোই করবে না, ঠিক আছে, কারণ ভুবনেশ্বর আর পাটনা খুব সমস্যা। তোমাদের কাছে অপশনের মধ্যে দুটো জায়গা ভালো, আমার মতে দুটো জায়গায় তুমি করবে, হয় আরআরবি কলকাতা করবে, নাহলে আরআরবি রাঁচি করবে। বলেছে রাঁচিতে তো 133টা ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু স্যার অনেক কম রয়েছে, আরআরবি কলকাতায় বেশি, অবশ্যই বেশি। সেকেন্দ্রাবাদও ভুলে করবে না। এর কারণ হচ্ছে কাট অফ। এই যে এখানে একটা জিনিস দেখো, 2019-এ, ঠিক আছে, হ্যাঁ, জেনারেল, এই দেখো কাট অফ দেখো, প্রত্যেকটা দেখো, এখানে পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। কাট অফ দেখো, এই দেখো, এটা হচ্ছে ইউআর জেনারেল, আমি জেনারেলের কথাই চিন্তা করে বলছি। দেখো, পাটনায় দেখো 63 কাট অফ আছে, ঠিক আছে, রাঁচিতে দেখো 63 কাট অফ আছে, কলকাতায় দেখো 79.5 কাট অফ আছে। কলকাতার কাট অফ সব সময় হাই হবে,
ঠিক আছে। ভুবনেশ্বরে দেখো 71.91 কাট অফ আছে, এগুলো তো আছেই আছে। মালদাতে 61.87 কাট অফ গেছে। মালদাতে কাট অফ প্রচুর কম যায়, প্রচুর কম যায়, ঠিক আছে। আর এই কাট অফটা হচ্ছে 2019-এর কাট অফ, এটা দেওয়া আছে। এনটিপিসি 2019-এর এই কাট অফটা দেওয়া আছে, ঠিক আছে। তো কিন্তু মালদাতে এবারে কেন করব না, তার কারণ মালদাতে এবারে সিট প্রচুর কম রয়েছে, রিস্ক আছে, ঠিক আছে। কিন্তু কলকাতায় করতে পারো, কলকাতায় কাট অফ কিন্তু হাই হবে, এটা সবসময় মাথায় রাখবে, কলকাতায় কাট অফ হাই হবে। আর রাঁচিতে মোটামুটি হয়ে থাকে। তাহলে তোমরা যদি অ্যাপ্লাই করো, কলকাতা আর রাঁচির মধ্যে একটাই করবে। আর কেউ যদি দুটোর কথা ভাবো, তাহলে কলকাতা রাঁচি বোধ করতে পারো। আর যদি বলো না স্যার আমি একটাই করব, ঠিক আছে, আমি একটাই করব স্যার, আমি দুটো করবো না, আমি একটাই করব, তাহলে আমি সাজেস্ট করব, যদি প্রথমবার দাও, মানে এনটিপিসি স্যার আমি দিইনি, প্রথমবার দিচ্ছি, যদি প্রথমবার দিয়ে থাকো তাহলে বলবো কলকাতা করো। আর যদি মনে করো স্যার আমি মানে দিয়ে দিয়েছি আর আমি এবারে লাস্ট দেবো, আর কোনোদিন এনটিপিসি দেবো না, বা আর আমার কাছে কোনো অপশন নেই, তাহলে বলবো দুটো করো। আর যদি একবার দিয়ে থাকো, এবার দিচ্ছ, আরো পরের বারের অ্যাটেম্প থাকবে, তাহলে রাঁচি করো। কি বললাম বোঝা গেল না গেল? কিন্তু চুজ করলে এই দুটোর মধ্যে করবে। যে কলকাতায় তুমি আছো বলে যে স্যার কলকাতায় করবো পোস্ট বেশি বলে, এটা কিন্তু কখনো করো না। কারণ কলকাতায় কাট অফ হাই হবে, আর এবারে আরো বেশি হবে, কারণ এবারে বেশি হওয়ার আরো অনেক কারণ আছে, ঠিক আছে। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, এই দুটোর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। কলকাতা রাঁচি, ভুলেও মালদা করবে না, কারণ এবারে সিট ভীষণ কম। আর এটা যদি ভাবো শুধু কলকাতা করব, মানে সমস্যা আছে, মানে এবারে চাপ একটু বেশি আছে, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, মেয়েদের পরীক্ষা সেন্টার কলকাতায় পড়বে, ঠিক আছে। খুব যদি দুর্ভাগ্য হয় তাহলে বাইরের স্টেটে পড়তে পারে। আর ছেলেদের ডেফিনেটলি ধরে রাখবে বাইরের স্টেটে পড়বে, এবং একটা স্টেট পড়ে, মানে বিহারে, ঠিক আছে। আর যদি উড়িষ্যাতে পড়ে, উড়িষ্যাতেও পড়তে পারে, উড়িষ্যাতে পড়লে একটু দূরের দিকে পড়বে, মানে ভুবনেশ্বর বা কটকে পড়বে না, পড়লে সে সম্বলপুর, না হলে তোমাদের রাঁচি, মানে তোমাদের হচ্ছে পাটনা, বা এদিকে তোমাদের হচ্ছে এতে কি বলে তোমার অন্ধ্রপ্রদেশে পড়বে। আর পরীক্ষা যে কবে হবে, যে ডেট, যে তোমার সেন্টার, সেটা পরীক্ষা দেওয়ার 7 দিন থেকে 10 দিন আগে জানতে পারবে, তার আগে পারবে না। আর মেয়েদের কলকাতাতেই পড়তে পারে, পড়বে সম্ভবত 95% কলকাতাতে পড়ে, কিছু অভাগা থাকে তাদের জন্য অন্য রাজ্যে পড়তে হবে। সেটা স্যার ভেবেচিন্তে সাপোজ, করবে। স্যার সাপোজ আমি বলো। রাঁচিতে করলাম, তো হুম। রাঁচিতে করার পর তখন আমার সিট কোথায় পড়বে? রাঁচিতেই পড়বে না কলকাতাতেই না, পড়বে? কখনোই পড়বে না। রাঁচিতে করলে, রাঁচিতে ঝাড়খণ্ডে তো পড়বেই না, পড়তে পারে হয় বিহারে, উড়িষ্যায়, নাহলে ওয়েস্ট বেঙ্গল। তুমি রাঁচিতে করলে ওয়েস্ট বেঙ্গলে সিট পেতে পারো। আর মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে তুমি যদি রাঁচিতে করো, সম্ভবত রাঁচিতেই তোমার পড়বে, মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে পড়বে, ছেলেদেরকে দূরেই দেবে, ঠিক আছে। বা তুমি রাঁচিতে অ্যাপ্লাই করলে, সিট এক্সাম সেন্টার তুমি কলকাতা চুজ করলে, তাতেও হবে, কোনো সমস্যা নেই। স্যার এটা কি মাদার ল্যাঙ্গুয়েজ হবে না হচ্ছে ইংলিশ আর হিন্দি, কোনটা? এই পরীক্ষাটা এনটিপিসি? এক্সাম দেওয়ার সময় তুমি সমস্ত, তুমি বেঙ্গলিতেই পরীক্ষা দিতে পারবে। তোমার যদি বাংলায় মনে হয় বাংলা, ইংলিশে মনে হয় ইংলিশ, হিন্দি মনে হয় হিন্দি, আসামিয়া মনে হলে আসামিয়া, উড়িয়া বললে উড়িয়া, তুমি যে ভাষায় চাইবে সেই ভাষাতেই পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের ক্লাসের প্ল্যান, আমরা কিভাবে ক্লাস করব, ঠিক আছে। দেখো ক্লাসের প্ল্যান, আমরা কিভাবে ক্লাস করব সেটা আমরা একটু বলে দিচ্ছি। দেখো সিলেবাস প্রচুর বেশি আছে, সমস্ত কিছু পড়ানো কখনোই সম্ভব না, সেটা নিজেরাও বোঝে, ঠিক আছে। ফলে নিজেদের ব্যক্তিগত কিছু দায়িত্ব থাকবে, যেগুলো নিজেদেরকে করতে হবে। ফলে বুকস হিসাবে, বই হিসাবে প্রত্যেকের কাছে আশা করি আমাদের RS আগরওয়ালের ম্যাথ বই আছে, ঠিক আছে। আগরওয়াল আছে প্রত্যেকের কাছে ম্যাথ বই, না নেই? হ্যাঁ আচ্ছা স্যার। যাদের কাছে আছে খুব ভালো, যদি না থাকে সুবির দাসও নিতে পারো, বাট RS আগরওয়াল বেটার বই, ঠিক আছে। RS আগরওয়ালের ম্যাথ আর রিজনিং আলাদা আলাদা বই হয়, আলাদা আলাদা রাখবে, কোনো সমস্যা নেই। বই দুটো অবশ্যই রাখতে হবে, এবং চ্যাপ্টার ওয়াইজ যতটা ক্লাসে হবে হবে, নিজেদেরকে কিন্তু ম্যাথ প্রচুর প্র্যাকটিস করতে হবে, টাইম ধরে করতে হবে। এছাড়া যে কোনো জায়গার একটা মক টেস্টের সাবস্ক্রিপশন অবশ্যই রাখবে। আমি পরীক্ষা অবশ্যই নেব, কিন্তু
মক টেস্টের সাবস্ক্রিপশন যে কোনো একটা পেজ থেকে যে কোনো জায়গা থেকে নেবে, যে কোনো জায়গা, আমি নাম মেনশন করছি না, ঠিক আছে? সেটা আমি পরে দরকার হলে তোমরা ফোন বা মেসেজ করলে আমি বলে দেবো। অনলাইন ক্লাসে নাম মেনশন করা যাবে না, করবে না, বলবে না, ঠিক আছে? যে কোনো একটা জায়গা থেকে বেশি দাম নেবে না, 150 টাকা বা 200 টাকা, ঠিক আছে? এরকমই থাকবে, 150 বা 200 টাকায় 6 মাসের থাকবে এরকম মক টেস্ট দেওয়া, তার সঙ্গে সলভ থাকবে, শুধু ওখানে মক টেস্টই থাকবে। যে কোনো জায়গা থেকে তুমি একটা মক টেস্টের সাবস্ক্রিপশন অবশ্যই নেবে এবং সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। ফোন থেকেই তুমি দিতে পারবে, কিন্তু যদি ল্যাপটপ থেকে দাও খুব ভালো হয়। তার কারণ হচ্ছে টাইমিং এর ব্যাপার, তুমি ওই টাইমের মধ্যে কতটা দিতে পারবে। ফোনের ক্ষেত্রে তুমি দেখলে কুট করে টিপে দিলে হয়ে গেল, তুমি ততটা স্পিড বুঝতে পারবে না। তোমাকে তুমি যদি ল্যাপটপ নিয়ে, আর ল্যাপটপে ওই টাচ প্যাডে নয়, মাউস প্রপার যেরকম সেটআপে পরীক্ষা দাও সেইভাবে বসে, যদি সম্ভব হয়। বলবে না স্যার আমার বাড়িতে তো ল্যাপটপ নেই, তাহলে কি পরীক্ষার জন্য কিনবো, সেরকম নয়। যাদের বাড়িতে মানে আছে মানে তা অবশ্যই ল্যাপটপে দেওয়ার চেষ্টা করবে, বা ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে যে কোনো জায়গায় কোনো সমস্যা নেই, টাইমলি দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবার বাকি জিকে বইয়ের জন্য, ঠিক আছে, জিকে বইয়ের জন্য তোমরা যে কোনো বই ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। আমি যা আগে পড়িয়েছি, যাদের আগের ব্যাচ রয়েছে তাদের যা পড়িয়েছি সেগুলো করবে, কোনো সমস্যা নেই। জিকে আমি পড়িয়ে দেবো। যদি মনে হয় না স্যার একটা বইয়ের দরকার, তাহলে তরুণ গোয়েল পড়তে পারো, তরুণ গোয়েল ভালো বই, ঠিক আছে? তরুণ গোয়েল বা তোমাদের ক্র্যাক WBCS এর বই, বা যে কোনো একটা বই, যে কোনো জেনারেল স্টাডিজ এর বই যার মধ্যে সব সাবজেক্ট আছে, সেই হিসাবেই পড়তে পারো। বা রেলওয়েজ এর জন্য বিভিন্ন ধরনের বই বেরাচ্ছে, ঠিক আছে? রেলওয়েজ এর জন্য যদি কোনো বই পাও, কিরণ বলো, বলো, এদের থাকে, তো প্র্যাকটিসের এরা বের করে। বুকস হিসাবে কোনো বই সম্ভবত মানে করেনি, কারণ আমি কলেজ স্ট্রিটে মানে সেরকম কোনো বই দেখতে পেলাম না এখনো পর্যন্ত। যে যা দেখতে পেলাম সব প্র্যাকটিস সেটই দেখতে পেয়েছি, যে কোশ্চেন অ্যান্সার আছে প্রিভিয়াস ইয়ার, সেভাবে এখনো কোনো বই বেরোয়নি, হয়তো বেরোতে পারে, ঠিক আছে? যে কোনো একটা বই, তরুণ গোয়েল বা যে কোনো একটা বই তোমরা করতে পারো, ঠিক আছে? এবার ক্লাস প্ল্যানের মধ্যে আমরা অবশ্যই ম্যাথ ক্লাস আমাদের ভালো করে করতে হবে। তো ম্যাথ ক্লাস আমাদের দুটো থাকবে, ঠিক আছে? রিজনিং ক্লাস আমাদের একটা থাকবে, আর বাকি জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে আমাদের দুটো ক্লাস থাকবে, ঠিক আছে? সেটা আমি দিয়ে দেবো যে কোন ডেটে কি থাকবে। আর মোটামুটি এটা আমাদের ম্যাথ দুটো, দুটো, রিজনিং একটা, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ক্লাস থাকবে, ঠিক আছে? তো প্রত্যেকে একটা কথা বলবো, আমি পড়াবো, ক্লাস করাবো, এবং ক্লাসের সাথে সাথে অবশ্যই যে ক্লাসটা করালাম তার PDF আমি অবশ্যই দিয়ে দেবো। কিন্তু এভরিডে, মাথায় রাখবে, এভরিডে আমাদের হোমওয়ার্ক থাকবে, যে আমি এইগুলো দেবো, অবশ্যই ম্যাথ রিজনিং এর হোমওয়ার্ক থাকবে। সেই হোমওয়ার্ক গুলো সলভ করার জন্য ক্লাসের মধ্যে সময় নষ্ট করা যাবে না, ভালো করে বুঝো। হোমওয়ার্ক সলভ করার জন্য ক্লাসের মধ্যে হবে না। হ্যাঁ, হোমওয়ার্কের জন্য আমি শেষে 5 to 10 মিনিটস দেবো, যে এই হোমওয়ার্ক দিয়েছিলাম, এই হোমওয়ার্কের অ্যান্সার আমি কোশ্চেন দিয়ে দেবো, হোমওয়ার্ক দিয়ে দেবো, আর তারপরের দিন তার আমি অ্যান্সারও দিয়ে দেবো, যে এগুলোর অ্যান্সার সলভ করা নয়, মানে অ্যান্সার হিসেবে দিয়ে দেবো। তোমরা করবে, লাস্ট টাইম 5 to 10 মিনিটস দেবো, যে টাইমের মধ্যে বলবো এর মধ্যে কোন কোনটার সমস্যা হয়েছে বলবে। তোমরা বলবে, যারা করে আমাকে বলবে যে স্যার আমি এগুলো করেছিলাম, আমার এই অঙ্কটা আটকে গেছে বা এই রিজনিংটা আটকে গেছে, এটা আমি বুঝিয়ে দেবো। কিন্তু সব হোমওয়ার্ক সলভ আমি করবো না, ঠিক আছে? মানে কেউ যদি ভাবো যে স্যার তো সব করিয়ে দেবে, সেরকম কখনোই হবে না। কারণ ওরকম করলে অত টাইম দেওয়া সম্ভব নয়। প্লাস তার সাথে বড় কথা, এতে তোমাদের মধ্যে তোমাদের যে একটা মানে নিজেদের করার যে ডিসিপ্লিন সেটা থাকবে। এই হোমওয়ার্কের মধ্যে 10টা করে ম্যাথ থাকবে, বা 10টা করে রিজনিং থাকবে, বা 15টা করে থাকবে, কটা করে থাকবে দেখা যাক, সে আমি যখন দেবো তার মধ্যে থাকবে। করতে হবে নিজেদেরকে, ওর মধ্যে একটা দুটো এরকম হবে যে স্যার এটা করতে পারি না, বা অ্যান্সার দিয়েছেন অ্যান্সার মিলে না, আমি চেষ্টা করবো কোশ্চেনের সাথে সাথে অ্যান্সার সেদিন, কোশ্চেনের সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দিলেও হয়। সে দেখা যাক, সে আমি যদি বলো একসাথে দিয়ে দিলে বেটার হয়, ম্যাচ করে দেখে নেবো হয়ে যাচ্ছে কিনা, তাহলে সে আমি একসঙ্গেই দিয়ে দেবো, তোমরা ম্যাচ করে দেখে নেবে যে হয়ে গেছে, যদি না হয় আমি করাবো। সেটা কিভাবে করা যায় লেটসি, দেখা যাক। বাট করতে হবে নিজেদেরকে। আমি এই 5 থেকে 10 মিনিট টাইম দেবো, যার মধ্যে যেগুলো আটকাবে আমি শুধু সেগুলো করবো, ঠিক আছে? নিজেদেরকে একটু দায়িত্ব নিয়ে করতে হবে। কি বললাম, বোঝা গেল প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে এত। তাহলে নেক্সট ডে আমরা হচ্ছে ম্যাথ দিয়ে শুরু করবো, ম্যাথের সিলেবাস থেকে শুরু করে
ম্যাথের সিলেবাসটা আমি দিয়ে দিয়েছি। ম্যাথের যে ফার্স্ট চ্যাপ্টার থাকবে নাম্বার সিস্টেম দিয়ে করবো, আর তার সাথে সাথে যে আমাদের হচ্ছে থাকবে কি বলে প্র্যাকটিস সেট, আমি তার সাথে দিয়ে দেবো।